আসসালামু আলাইকুম। আমি আফনান আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি রক্তহীন করা অ্যাম্বুলেন্সের একটি ঘটনা। কথা না পারি আমি সরাসরি গল্পে চলে যাই। ঘটনাটির সময় ছিল 2009 সাল। যার সঙ্গে ঘটেছিল তার নাম হচ্ছে রফিক। উনি পেশায় একজন অ্যাম্বুলেন্স চালক। উনি অ্যাম্বুলেন্সটা বেসিক্যালি দুটো মেডিকেল থেকে দুটো মেডিকেলের রোগী বা লাশ উনি আনা নেওয়া করেন। একটি হচ্ছে মিডফোর্ড হসপিটাল আর একটা হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ। উনি সাধারণত ঢাকা মেডিকেল কলেজের এদিকে বেশি থাকেন, কারণ এখানে দেখা যাচ্ছে যে রোগীর পরিমাণ বেশি, ওনার ট্রিপটাও বেশি পাওয়া যায়। এই জন্য উনি সাধারণত ঢাকা মেডিকেল কলেজের এই সাইডটাতেই ওনার আনাগোনাটা বেশি। যেদিন ঘটনাটি ঘটে ওই তারিখটা ছিল হচ্ছে মঙ্গলবার এবং সময়টা ছিল আগস্ট মাস। তো এমন একটি সময়ে, ওই সময় প্রচন্ড গরম ছিল, গরমকাল বেশ, কারণ আগস্টে তো আমাদের এখানে বেশ বাংলাদেশে কিন্তু বেশ গরম থাকে। ওই সময়ে রাত বাজে প্রায়, ওনার ভাষ্য অনুযায়ী রাত বাজে তখন প্রায় 11টা। ওনার পরিচিত একজন ব্যক্তি, যিনি ওই হসপিটালের 4র্থ শ্রেণীর একজন কর্মচারী, সাধারণত তাদের মাধ্যম দিয়ে ওনারা ট্রিপ গুলো পেয়ে থাকেন। সেই ব্যক্তিটি এসে তাকে জানায় যে আরিচার ঘাট যেটি রয়েছে, এই ঘাটের পাশে একটি গ্রাম রয়েছে, সেই গ্রামে একটি লাশ পৌঁছে দিতে হবে। এখন তিনি জিজ্ঞেস করেন যে লাশের কি হয়েছিল, কিভাবে মারা গেল। তখন তারা বলে যে উনি এমনিতেই বার্ধক্যজনিত কারণে মারা গেছেন। তো এই কথা বলার পর উনি রাজি হয়ে যান এবং সাধারণত যে ভাড়া ওনারা ঠিক করেন অ্যাম্বুলেন্স চালকরা, দেখা যাচ্ছে ভাড়ার একটি অংশ যিনি এই ট্রিপ, তখন একজন লোক ওই বাড়িতে নিয়ে যায়। তাকে বাড়িতে নিয়ে যাওয়ার পর উনি লক্ষ্য করেন যে যে চারজন লোককে উনি নিয়ে এসেছিলেন, সেই 4জন লোক ওই বাড়িরই আত্মীয় স্বজন, কিন্তু এই 4জন লোক ওই ড্রাইভারকে চিনতে পারছে না কিছুতেই। তখন ড্রাইভার বললেন, বিশেষ করে রফিক সাহেব, যে আমি তো আপনাদেরকে কালকেই নিয়ে আসলাম, লাশের সাথে নিয়ে আসলাম, এই ঘটনা ঘটলো। তখন ওরা বললেন, না তো, আমরা তো আপনার গাড়িতে আসিনি, আপনার মাইক্রোবাসের কালার হচ্ছে কালো, আর আমরা যেই মাইক্রোবাসে এসেছিলাম সেটার রং সাদা, আমরা তো আপনার গাড়িতে আসিনি। তখন রফিক সাহেব চিন্তা করলেন যে তাহলে এই যে ওনাদের কাছ থেকে যে টাকাটা পেয়েছিল, সে টাকাটা তখন ওনার পকেটে। তখন এই যে আপনারাই তো আমাকে টাকা দিয়েছেন। বলে, না তো, আমরা তো কোনো টাকা দেইনি আপনাকে। এবার আর রফিক সাহেব উনি ওনার সেন্সটা ধরে রাখতে পারেন না, উনি ওখানে আবার সেন্সলেস হয়ে পড়ে যান। ঘন্টাখানেক পর যখন ওনার জ্ঞান ফেরে, তখন রফিক সাহেব ওনার বাড়িতে ফোন করেন। ওনার বাড়ির থেকে লোক আসার পর সেই ব্যক্তি গাড়ি ড্রাইভ করে রফিক সাহেবকে ঢাকাতে নিয়ে যান। এবং এই ঘটনার পর দীর্ঘদিন উনি অ্যাম্বুলেন্স চালাননি। পরে মানসিকভাবে সুস্থ হওয়ার পর আবার উনি অ্যাম্বুলেন্স চালান। উনি কিন্তু এখনো অ্যাম্বুলেন্স চালান। উনি এখনো ঢাকা মেডিকেল, মিডফোর্ড বা সোহরাওয়ার্দী এখানকার রোগী বা লাশ উনি আনা নেওয়া করেন। তবে ওনার সাথে মাঝে মাঝে কিছু ছোটখাটো কিছু ঘটনা ঘটেছে, কিন্তু এই ধরনের অদ্ভুত ঘটনা কখনো ঘটেনি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমার নাম নাইম হাসান। ফরিদপুর জেলার মধুখালী উপজেলার কোন একটি গ্রামে আমার বাড়ি। আজকে আমি যে ঘটনাটি শেয়ার করব সেটি মূলত একটি লাশবাহী গাড়িকে কেন্দ্র করে ঘটে যাওয়া একটি ঘটনা শোনা এক লাশবাহী গাড়ির ড্রাইভারের নামে মারা যায়। এই ঘটনা এখানেই শেষ হতে পারত, কিন্তু তিনি পরের দিন যখন ঘুমালেন, হঠাৎ স্বপ্নের মধ্যে তিনি দেখতে পেলেন একটা সাদা কাপড় পরা মেয়ে তাকে ডাকছে, বলছে, তুই আমাকে রাস্তার মাঝখানে রেখে চলে গেলি কেন? আমি তোকে ছাড়বো না। এখনো রাশেদুল ভাই ওই মহিলাটাকে প্রায় স্বপ্নে দেখেন। মহিলাটি স্বপ্নে তাকে ভয় দেখায়। তিনি আজও এই ঘটনার কোনো ব্যাখ্যা পাননি।
আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি সাবরিনা টরন্টো থেকে। আমার আজকের ঘটনার শুরুতে প্রাসঙ্গিকভাবেই আমার জব রিলেটেড বর্ণনা দিতে হচ্ছে। বিমান ক্রুদের প্রফেশনাল সেকেন্ড হোম হচ্ছে দুবাই। মেজরিটি ফ্লাইট আগে দুবাই যায়, পরে ওখানে ক্রু চেঞ্জ হয়ে অন্য ডেস্টিনেশনে উড়ে যায়। সেদিন ছিল লন্ডন ফ্লাইট। এই লন্ডন ফ্লাইটের টাইমিং এমন ছিল, ঠিক দুবাই টাইম 2:30 মধ্যরাতে কল টাইম হতো। তারপর জাহাজে উঠে কানেক্টিং ফ্লাইটের সব কিছু বুঝে নিয়ে দুবাই থেকে লন্ডন প্রায় 8 ঘন্টার ওরাল পথ। পিক আপ ড্রপ মিলিয়ে ডিউটি আওয়ার 12 ঘন্টারও বেশি। এই ফ্লাইটের একটাই পজিটিভ সাইড হচ্ছে হোটেল রুমে গিয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া সেরে লম্বা একটা ঘুম। ক্রুদের ঘুমের কোনো টাইম টেবিল নাই। বরাবরের মতো সেদিনও হোটেলে চেক ইন করে হট শাওয়ার নিয়ে খেয়ে ঘুমোতে গেলাম। হোটেলটি ছিল লন্ডনের প্রাণকেন্দ্র কেনসিংটন হাই স্ট্রিটে 5 স্টার হোটেল। নামটি মেনশন করছি না। কতক্ষণ ঘুমিয়েছি জানি না, হঠাৎ গলার বাম পাশে ঠান্ডা কিছুর স্পর্শে ঘুম ভেঙে যায়। ঘুমের ঘোরেই ডান হাত দিয়ে বুঝতে চেষ্টা করি কি হচ্ছে। রক্তহীন করা সেই অভিজ্ঞতা। ডান হাত দিয়েই আমিও স্পর্শ করে ফেলি কারো হাতের আঙুল, বরফে জমে যাওয়া ঠান্ডা কারো আঙুল। এর মধ্যে ওই কুফুরিটা ফেলার সময় ওখানে একটা মানে শয়তান জিন দ্বারা ওই কুফুরিটা করা হয়, যে যেই যাবে ওই কুফুরিটা আনতে, মানে তাকেই শয়তান ওখানেই মানে ওই কূপের মধ্যে তাকে মেরে ফেলবে। তো এমতো অবস্থায় তার মা ভীষণ অসুস্থ হয়ে যায়। যখন ওই কূপের মধ্যে ওই কুফুরিটা ফেলা হয়, এতে মধ্যে মানে তার মায়ের শরীরে মানে পানি এমন পরিমাণ, সমস্ত শরীর ফুলে, সমস্ত শরীরে মনে হচ্ছে যে মানে একটি পলিথিন কভারের মধ্যে পানি পড়লে যে মতো অবস্থা হয়, ঠিক তার মার শরীর, আমার ফ্রেন্ডের মায়ের শরীরটা ঠিক ওরকম আকার ধারণ করেছে। তো এমতো অবস্থায় তার ভীষণ ভাবে অসুস্থ। বাসায় থেকে সমস্ত চিকিৎসা, ডাক্তার, এটা সেটা করে কোনো মতেই কমতেছিল না। এদিকে আমার এই ফ্রেন্ডরা অনেক চিন্তিত হয়ে যায়। আমার এই ফ্রেন্ড চিন্তিত হয়ে চিন্তা করে যে যেহেতু বাসায় মানে আমরা দুই ভাই এখানে, আম্মু এত অসুস্থ, তখন আমার এই ফ্রেন্ড চিন্তা করে তার ছোট ভাইকে দেশে পাঠিয়ে দিবে। তো তার ছোট ভাইকে এক পর্যায়ে দেশে পাঠিয়ে দেয়। দেশে পাঠানোর পরে তার ওই মানে ফ্রেন্ড যেহেতু অনেক ডাক্তার দেখায় কোনো কাজ হচ্ছিল না, তখন তারা চিন্তা করে যে একটা বড় ধরনের কবিরাজের কাছে যাবে। আর একটা বড় ধরনের কবিরাজের কাছে গিয়ে মানে দেখবে আসলে ব্যাপারটা কবিরাজ ব্যতীত কোনো কিছু সলিউশন হয় কিনা। তো তখন তারা এমতো অবস্থায় একটা কবিরাজের, তাদের পাশের এলাকায় একটি বড় কবিরাজের মানে সন্ধান মিলে তারা কবিরাজের কাছে যখন যায়, কবিরাজের কাছে গিয়ে যখন সমস্ত ঘটনা খুলে বলে এবং তার মার শরীরের অবনতির অবস্থা যখন জানায়, তখন কবিরাজ যেটা বলে, মানে সরাসরি কবিরাজ মানে যে এই কুফুরিটা করেছে তার নাম না বলে তাকে আকার ইঙ্গিতে মানে বলার চেষ্টা করে। তো তখন আমার ওই ফ্রেন্ডের ছোট ভাই ভীষণ ভাবে মানে একত্রে মিনতি করে বলে যে অ্যাকচুয়ালি আমার কি হয়েছে, কে করেছে এই কাজ, একটু আমাকে প্লিজ জানান। তখন সে বলে যে আমি নাম বলতে পারবো না, তবে যেই করেছে আপনাদের রিলেটিভের মধ্যে করেছে এবং আপনার এলাকার মানুষই করেছে, আপনি একটু খোঁজ নিয়ে দেখতে পারেন। এটা আমার দ্বারাই হবে না, যে করেছে একমাত্র সেই পারবে এই কাজটা সমাধান করতে, আপনার মাকে সুস্থ করতে। তো তখন তারা যেহেতু জানতো তাদের এলাকাতেই এরকম কুফুরি কালাম করা, ব্ল্যাক ম্যাজিক করার একটি কবিরাজ আছে, তো তারা সন্দেহভাজন ভাবে তাকে সাধারণভাবে জিজ্ঞেস করে। তখন তাকে জিজ্ঞেস করা মাত্র সে সম্পূর্ণভাবে অস্বীকার যায়। এক পর্যায়ে তাকে অনেক মানে করজোড়ো ভাবে, তাহলে পরে মাটিটা এনে আমাকে দিলে পরবর্তীতে আমি ব্যাপারটা সলিউশন দিতে পারবো। তখন তাকে কবিরাজ বলে দেয় যে আপনার অবশ্য ভয় পাওয়ার কোনো কিছু নাই, কারণ আমার কাছে যে জিন আছে আমি সেই জিন দ্বারা চেষ্টা করব আপনাকে প্রোটেক্ট দেওয়ার জন্য। আপনাকে যতই ভয় ভীতি দেখানো হোক, আপনি ভয় না পেয়ে আপনি চেষ্টা করবেন কবরের মাটিটা নেওয়ার জন্য। তখন তারা চিন্তা করে যে যেভাবেই হোক যে মাটিটা ব্যবস্থা করতে হবে। তখন আমার এই ফ্রেন্ডের ছোট ভাই রীতিমতো এই সমস্ত ঘটনা আমার এই ফ্রেন্ডকে জানাই সিঙ্গাপুরে। তখন আমার এই ফ্রেন্ডটা জানার পরে তখন আমার ফ্রেন্ডের মনটা সিঙ্গাপুরে আর টিকে না। তখন আমার ফ্রেন্ড মানে কিছুদিনের মধ্যে সে সিঙ্গাপুর থেকে কিছুদিনের 10 দিনের মতো ছুটি নিয়ে আমার ফ্রেন্ড দেশে চলে যায়। তো দেশে গিয়ে সমস্ত ঘটনা মানে এতে মধ্যে আমার ফ্রেন্ড দেশে যাইতে যাইতে আমার ওই ফ্রেন্ডের ছোট ভাই তার সমস্ত বন্ধু যারা যারা ছিল আশেপাশে আত্মীয় স্বজন সবাইকে জানাই দেয়, যেরকম খোঁজ রাখতে যে
শনিবার মঙ্গলবারে কে মারা গেছে কবরটার খোঁজ রাখতে এবং অমাবস্যার অপেক্ষা করতে থাকে। এর মধ্যে আমার ওই ফ্রেন্ড দেশে চলে যায়। আমার ফ্রেন্ড দেশে যাওয়ার পরে ফ্রেন্ডকে সমস্ত কিছু ঘটনা খুলে জানানোর পরে তখন আমার ফ্রেন্ডরা মানে ব্যাপারটা নিয়ে অনেক মানে শখিন এবং অনেক মানে মানে কান্নায় ভেঙে পড়ে যে আসলে আমার আম্মার সাথে এরকম হচ্ছে, এই এটা কি কোনো ঠিক কাজ করেছে, সে যা অবস্থায় যেরকম অবস্থা আর কি এমতো অবস্থায় তারা এক পর্যায়ে মানে মানে তাদের বাসার পাশে একটি গোরস্থান ছিল তাদের এলাকাতে, সেই এলাকাতে মানে এরকম না পেয়ে মানে কবরের সন্ধান না পেয়ে তারা মানে তাদের পরবর্তী এলাকাতে মানে তাদের বাসার থেকে আনুমানিক আধা ঘন্টার মতো রাস্তা হেঁটে যেতে আধা ঘন্টা লাগবে আমার ওই ফ্রেন্ডের বাসা থেকে। তো সেই কবরস্থানে মানে তারা খোঁজ পায় যে শনিবারের দিন একটি মানে মৃতদেহ দাফন করা হয়েছে। তো এর মতো অবস্থায় তখন তারা মানে খোঁজ নেওয়ার পরে খবরটা চিহ্নিত করে রেখে অপেক্ষা করে অমাবস্যার জন্য। তো এর মতো অবস্থায় মানে অমাবস্যা চলে আসে। তো অমাবস্যা আসার পর তো আমার ওই ফ্রেন্ড তখন চিন্তা করে যে এখন যেহেতু অমাবস্যা চলে আসছে তাহলে ওই মাটিটা তো যেভাবেই হোক ম্যানেজ করতে হবে। তখন আমার ওই ফ্রেন্ডের ছোট ভাই বলে যে যেভাবেই হোক আমার মায়ের জীবন রক্ষা করতে, যেই মা আমাদের মানে তার সমস্ত কিছু মানে বিক্রি করে তার সুখের তার চিন্তা না করে আমাদের মানে সুখের ঠিকানা মানে ধেয়ে আসতেছে অন্ধকারের মধ্যে, শুধু চোখ দেখতে পাচ্ছে, এত পরিমাণ ভয় পেয়ে সম্পূর্ণ ফ্রিজ হয়ে যায়। এত পরিমাণ মানে ভয় পায়, কিন্তু তার মনের ভিতরে একটাই চিন্তা, আমার আম্মাকে যেভাবে হোক বাঁচাতেই হবে। তো এই মতো অবস্থায় সে রাসেল ভাই যখন কবরস্থানে মানে হেঁটে হেঁটে যাচ্ছিল, মানে যাওয়ার সময় বেশ দ্রুত পৌঁছে যায় আর কি। তো যখন ওই বলেছিল যে কবিরাজ যে হয়তো তুমি যখন কবরে হাত দিবে মাটিটা আনার জন্য হয়তো এমন হতে পারে কবরের মধ্য থেকে তোমার হাতটা চেপে ধরছে, কিন্তু তোমার ভয় পাওয়া যাবে না। তো রাসেল ভাই এই মতো অবস্থায় তার মাথায় চিন্তা একটাই, আমার আম্মাকে বাঁচাতে হবে। তো সে কি করে, সে কবরের স্থানে ঢুকে, যখন কবরস্থানের মধ্যে ঢোকার জন্য সে মানে ডান পাওটা কবরের স্থানের মধ্যে দিয়ে দেয় কবরের মধ্যে, তো সাথে সাথে মানে সমস্ত তখন ছিল অনেক মানে জঙ্গল মতো বাঁশের ঝাড় ছিল, অনেক ঘন ঘন বাঁশের ঝোপ ঝাড়, মানে এমনিতে অমাবস্যা রাত দেখার মতো কিচ্ছু যাচ্ছে না। তো রাসেল ভাই মানে এমন বাতাস শুরু হয় হঠাৎ করে, মানে বাতাসের সম্পূর্ণ কিছু মনে হচ্ছে সমস্ত কবর লন্ডভন্ড করে দিচ্ছে, এত পরিমাণে বাতাসে মানে আমার ফ্রেন্ডের ছোট ভাই ভয়ে মানে সমস্ত ফ্রিজ, কিন্তু তার চিন্তা একটাই, কবরে মাটি নিতেই হবে, আম্মাকে বাঁচাতে হবে, শুধু তার মনে একটাই চিন্তা। তো এমতো অবস্থায় সে যখন মানে ওই কবরের মাটিতে বিসমিল্লাহ বলে হাত দেওয়ার পরে তখন কোনো সমস্যা হয় না। তখন যখন যে কবরের মানে কবরের ডান হাত দিয়ে মাটিটা নিয়ে কবর থেকে যখন বের হতে লাগে, তখন রাসেল ভাই মনে হচ্ছে যে পিছন থেকে তাকে কেউ মানে এমন অবস্থায় মানে সমস্ত শক্তি দিয়ে তাকে ধরে রাখছে পিছন থেকে, সামনে কোনো মতেই এগোতে পারতেছে না। তো এক পর্যায়ে রাসেল ভাই সে অনেক ধস্তাধস্তির মধ্য দিয়ে মনে হচ্ছে যে মানে কবর থেকে বের হয়ে সে রাস্তা দিয়ে হাঁটতেছে, বা তার মায়ের কণ্ঠ নিয়ে ডাকতেছে বা তার বাবার কণ্ঠ নিয়ে ডাকতেছে, কখনো কখনো তার ভাই, বা কখনো অনেক ভয়ঙ্কর আওয়াজ দিয়ে ডাকাডাকি করতেছে, কিন্তু সে কখনো পিছনে ফিরে তাকায় না একবারে ভুলেও। তো এর মধ্যে কবিরাজ তার জিন দ্বারা সবকিছু পর্যবেক্ষণ করে। তো এক পর্যায়ে রাসেল ভাই আমার ওই ফ্রেন্ডের ছোট ভাই বলে যে আমি এতক্ষণ ধরে হাঁটতেছি কিন্তু আমার ওই রাস্তা যেন শেষ হচ্ছে না, মানে কত দূর উঠে মানে সেন্সলেস থেকে উঠে তখনই মানে বলে যে আমার হাতে মাটিটা আছে নাকি ভাই, আপনি একটু দেখেন। তখন দেখেন যে মাটি আছে। তেমতো অবস্থায় কবিরাজের সাথে ওই আমার ওই ফ্রেন্ড এবং ফ্রেন্ডের ছোট ভাই কবিরাজের সাথে ওই কূপের মধ্যে যায়। কূপের মধ্যে গিয়ে ওই কবিরাজ একটি মন্ত্র পড়ে, কূপের কাছে গিয়ে ওই একটি মন্ত্র পড়ে ওই মাটিতে, কবরের মাটিতে মন্ত্র পড়ে কূপের চারদিকে সুন্দর মতো ছিটিয়ে, তখন আমার ছোট ফ্রেন্ডকে বলে যে এটা একটা জিন দ্বারা পর্যবেক্ষণ করা হচ্ছিল, যদি কোনো এইটা ব্যতীত যদি কেউ এই কূপের মধ্যে এখানে এসে ওই কূপটা তোলার চিন্তা করতো তাহলে তাকে মেরে ফেলতো ওই চিন্তা। তো যেহেতু এখন ওই বন্ধ করে দিয়েছে, তো তখন বলে যে এখন ওই কূপের মধ্যে নেমে ওই কুফরিটা তুলতে হবে, তুললে আপনার আম্মা সুস্থ করা যাবে ইনশাল্লাহ। তখন রাসেল ভাই কি করে, আমার ফ্রেন্ডের ছোট ভাই নিজে বলে যে আমি নিচে যাব। তখন তারা দড়ি দিয়ে রিক্স নেয় না, তখন তারা চিন্তা করে বাসার থেকে কাঁচা বাঁশ, বড় বড় কুঞ্চি সহ বাঁশ কেটে তাদের সিঁড়ি মতো করে মানে ধরে ধরে নামতে পারে এবং ধরে ধরে অনায়াসে উঠতে পারে। তো আমার ফ্রেন্ডের ছোট ভাই গিয়ে ওই কূপের মধ্যে নেমে কূপের মধ্যে থেকে ওটা যখনই তুলে এনে দেখে রাসেল ভাই ওখানে মানে অনেক মানে ওই কুফরিটা
তো তখন কবিরাজ বলে এখন যেহেতু এটা ওঠানো হয়েছে এটাকে একটা দোয়া পড়ে গোরস্থানের মধ্যে মানে জুম্মার দিনে গোরস্থানের মধ্যে মানে এটাকে পুঁতে দিলে পারে তখন আপনার মা ধীরে ধীরে সুস্থ হয়ে যাবে। কিন্তু ওর মধ্যে যে কাপড়টা দেওয়া হয়েছিল তখন কবিরাজকে জিজ্ঞেস করে এই কাপড়টা কেন দিয়েছেন, তখন ওই কবিরাজ যেটা বলে এই যে কাপড়টা দেওয়া হয়েছে আপনার আম্মার এই কাপড়টাতে যতদিন পর্যন্ত মানে আস্তে আস্তে মানে পচতে থাকবে ততদিন মানে আপনার আম্মা ধীরে ধীরে মৃত্যুর করে ঢলে পড়বে। যখন এই কাপড়টা সম্পূর্ণ পচে যাবে তখন মানে আপনার আম্মা মারা যাবে আর কি। তো তখন তারা ভীষণ ভাবে শকি হয়ে তার মানে কবিরাজকে বলে আপনি যা করেছেন আপনার সবকিছু করণের জন্য আমরা ক্ষমা করে দেবো আমার মায়ের জানের বিনিময়। তো এই কথা বলে তার সে চলে যায় কবিরাজের মতো। তো পরে তার কাছে খোঁজ নেওয়া হয়, সে বলে যে গোরস্থানে সেটা পুঁতে দিয়েছে জুম্মার নামাজের পরে। ধীরে ধীরে আমার ওই ফ্রেন্ডের আম্মা সুস্থ হয়ে ওঠে। রাসেল ভাই এই কথা মানে এই কথাগুলো কাহিনীটা বলতে বলতে আমাকে আমার ওই ফ্রেন্ড সাথে সাথে কান্না করে আমার সামনেই রাসেল ভাই তার আম্মাকে ফোন দেয় এবং তার আম্মা এখনো জীবিত আছে ইনশাল্লাহ আল্লাহর রহমতে। রাসেল ভাই এই ছিল আমার একটি ঘটনা, অত্যন্ত সত্য ঘটনা রাসেল ভাই। আসসালামু আলাইকুম রাসেল ভাই, জাপানের ওসাকা শহর থেকে বলছি। তো আজকে আমি যে ঘটনাটি বলবো সেটি হচ্ছে মূলত একটি জাপানে আমি যেখানে থাকি আমার বাসার একটু পাশে বলতে 20-25 মিনিটের সময় লাগে। তো ওই বাড়িটির ঘটনা। তো বাড়িটি বর্তমানে আপনার নাই, ওটা পুরো ধ্বংস করে দিয়েছে। ওখানে ওই বাড়িটার জায়গা এখন আর কিছুই নেই। আস্তে আস্তে উপরে উঠে দেখলো যে আপনার মোটামুটি উপরের লাইটিংটা একটু কম, সেক্ষেত্রে আশেপাশের জিনিসগুলো একটু ওরকম অস্পষ্ট ভাবে দেখা যাচ্ছিল। কিন্তু যেটা আমি বললাম যে আপনাকে বোঝা যাচ্ছিল যে কিছু একটা আছে, এবং সেটা কি আছে ওটা এক্স্যাক্টলি বলা যাবে না, কাছে গেলে বোঝা যায়। তো ওইরকম একটা আলো ছিল, কিন্তু উপরে 2 তলাতে আর একটু ডার্ক ছিল। তো সে যেহেতু দেখলো যে 2 তলাতে একটি মানুষ দেখা গিয়েছিল, তো সে ভাবলো হয়তো বা 2 তলা। তো সে যখন উঠে আপনার হাতের বাম পাশ দিয়ে রুম, তো ওখানে রুম বলতে কি প্রথমটা হচ্ছে 2 তলায় উঠলেই মুখের সামনে যে রুমটা সেটা হচ্ছে ওদের এটা কি বলে না ডাইনিং স্পেসের মতো খাওয়া দাওয়া করে। এর পরেরটা হচ্ছে ওদের বেডরুম বা অনেকে থাকে ওখানে, হচ্ছে ওদের খাট বেড থাকে ওখানে। কিন্তু প্রথম রুম হচ্ছে আপনার ডাইনিং রুম যেখানে ওদের খাওয়া দাওয়া করে। তো ও দেখলো যে উল্টা, মানে ওই বাসাটা তো উল্টা, ভিতরেরটা তো হচ্ছে আপনার ডাইনিং স্পেস আর সামনে হচ্ছে বেডরুম। তো সে বেডরুমটা ক্রস করে আপনার ডাইনিং স্পেসের সামনে যখন গেল তখন দেখলো যে ওই মেয়েটির পজিশন পর্যন্ত গেল। সে তখন পর্যন্ত সে বুঝে যে মেয়ে, তো ওখানে পজিশন পর্যন্ত গেল। যাওয়ার পরে সে জাপানিজ গ্রিটিং দিল, দিয়ে তখন বলল যে এই তো আমাদের একটু সমস্যা হচ্ছে, আমরা আপনার বাড়ির পাশেই থাকি। তো মেয়েটি তখন তার দিকে ফিরলো। আসলে ফেরার পরে সে যা দেখলো খুবই মারাত্মক একটি অবস্থা ছিল। সে যেভাবে বললো যে আমি দেখলাম যে একটি মেয়ে আপনার জাপানিজদের মতো চুল, নাক থেকে কপাল পর্যন্ত আপনার চুল দিয়ে ঢাকা, আর নিচের অংশ মুখের ওই গোল অংশটি দেখা যাচ্ছে। এবং ওই মেয়ের সিদ্ধান্ত নাই কিন্তু পরে নিতে, কারণ তার ওরকম স্কোপ ছিল না, কারণ কোনোভাবে তার এখানে সেটেল হওয়াটা, কারণ যেহেতু নতুন আসছিল সে, তো চাকরি ছাড়া ধরা একটা ঝামেলা, তো আর ওরকম ভাষা বুঝতে পারতো না, ওখানে ওরকম সিস্টেম বুঝতো না, যার কারণে সে আপাতত ওখানে থাকে। এবং সে অনেকদিন পরে আপনার ওরকম জাপানিজ বলতে পারতো না, যখন সে আসলে জাপানিজ বুঝতে পেরেছিল তখন ওই তার ওনারকে জিজ্ঞেস করেছিল যে আসলে এই বাড়িটার সমস্যাটা কোথায়। তো তখন ওই মহিলাটি বলে যে এই বাড়িটাতে অনেক আগে আপনার 2টা মেয়ে থাকতো, 2টা বান্ধবী ফ্রেন্ডস থাকতো, ওরা 2জনই। তো উপরে যে মেয়েটি থাকতো সেই মেয়েটি হচ্ছে আপনার এর বাড়ি ছিল না ওটা, সে আসছিল তার ফ্রেন্ডস এর সাথে। তো 2 তলায় যে মেয়েটি, ও মূলত হচ্ছে যখন 18 বছর হয় তখন সে মা বাবাদেরকে, মোটামুটি এটা জাপানি নিয়ম, ওরা আলাদা থাকে। তো ভার্সিটিতে অ্যাডমিশন নেয়, নিজে একটা পার্ট টাইম জব করে, মোটামুটি নিজে যখন
সেলফ ডিপেন্ডেন্ট, তখন সে আলাদা থাকার চিন্তা ভাবনা করে। এটা জাপানে হয়, এটা সবারই ক্ষেত্রে, যখন ছেলে মেয়ে আপনার অ্যাডাল্টস হয়। তো ওই মেয়েটি তার ফ্রেন্ডস সাথে যোগাযোগ করে, ভার্সিটিতে তার পরিচয় হয়। তো নিস্তালা তার ফ্রেন্ডটি তাকে বলে যে আমার বাড়ি আছে, আমি একা থাকি, তুই থাকলে আমার সাথে থাকতে পারিস। তো মেয়েটিও ওর সাথে আসে, এসে দুজন মিলে একসাথে থাকতো। তো একটা সময় কি হলো, ওরা ভার্সিটি শেষ করে চাকরিতে জয়েন করলো। ওখান থেকে ওদের ট্রেনিং ছিল 3 মাস, ট্রেনিং শেষ করে পার্মানেন্ট জব যখন হয়ে যায়, তখন ওদেরকে একজন ডিল করতো, সিনিয়র। তো ওরা দুজনই আনফরচুনেটলি দুজনই ওই ছেলেটাকে ভালোবাসতো। তো কিন্তু ছেলেটি বুঝতো না বিষয়টা, ওই দুজনই বুঝতো, কারণ দুজনই তো এক বাসায় থাকতো, কি করছে না করছে দুজনে একসাথে করতো, যার কারণে ওরা বুঝছিল তাদের মধ্যে যে একটা সমস্যা হতে পারে, যে দুজনই একজনকে ভালোবাসে। তো একটা সময় পাচ্ছি আম গাছের ডালের মধ্যে কে যেন ঝুলছে। ওটাকে ভালো করে দেখার জন্য সামনে গেছে, সামনে যাওয়ার পর দেখছে যে এরকম গেরুয়া রঙের পোশাক পরা একজন, এবং সে মানে তার মানে মাথা পাতা কিছু দেখা যাচ্ছে না, কিন্তু পা দেখা যাচ্ছে শুধু, সে ঝুলছে আর কি। মানে ঝুলছে মানে এটা কি, মানে দুলছে আর কি, গাছের ডালে বসে দুলছে। তো এই ঘটনা দেখার পর আমার মিশো ওখানে দাঁড়িয়ে থাকার সাহস হলো না। আর চাঁদের আলো মোটামুটি ভালোই ছিল, পূর্ণিমা ছিল সেদিনকে, আর ওদের বাড়ির সামনে যে গেটটা ছিল সেখানেও আলো থাকতো, সুতরাং না দেখার কোনো ব্যাপার নেই। তো মোটামুটি এই হচ্ছে ঘটনা। তারপর বাড়িতে এসে চেপে গেছিল ব্যাপারটা, বলেনি কাউকে। এরপরে যে ব্যাপারটা হলো সেটা হচ্ছে যে আমার কাজিনদের সাথে হলো। তো কাজিনদের ব্যাপারটা কি হয়েছিল, ওরা সবাই মিলে, যেসব ভাই বোনরা রয়েছে, ওরা বসে ওই ঠিক সিঁড়িতে ওঠার যে মানে কি বলবো, ছাদে যে সিঁড়ি থাকে আর কি, ছাদে ওঠার যে সিঁড়ি, ঠিক ওইখানটা বসে বসে আর কি সবাই গল্প করছিল। তো হঠাৎ ওরা দেখছে বা অনুভব করছে যে মানে একজন কেউ মানে দৌড়ে ওপর থেকে নিচে আসছে, আবার নিচ থেকে ওপরে যাচ্ছে, সে দুমদাম আওয়াজ, কিন্তু ওরা কিছু দেখতে পাচ্ছে না, কিন্তু আওয়াজটা অনুভব করতে পারছে। এবং তার পাশ কাটিয়ে মানে ওরা যেখানে বসে আছে ঠিক তার পাশেই মানে এই মানে হালচাল গুলো হচ্ছে, মানে একবার উপরে যাচ্ছে দৌড়ে, একবার নিচে আসছে, মানে এই অবস্থা। তারপরে যেটা হলো সেটা, ওরা তো খুব ভয় পেয়ে গেল, কাউকে দেখতে পাচ্ছে না, এদিকে বিভৎস আওয়াজ, দুমদাম দুবদাব আওয়াজ হচ্ছে। তারপর ওরা নিচে গিয়ে ব্যাপারটা সবাইকে বললো, তো ওরা খুব একটা পাত্তা দিল না। তারপরে যেটা হলো সেটা হচ্ছে যে ছেলেটি মারা গেছিল তার মায়ের ঘটনা। তো তিনি আর কি মানে বসে বিশ্রাম করছিলেন বারান্দায় বিশ্রাম করতে করতে হঠাৎ করে দেখছে যে ওনার পাশে একটা মাদুর বিছানো ছিল, দেখছে দুটো মানে কাটা হাত আর কি, কালো রঙের, মানে কবজি অবধি দেখা যাচ্ছে আর কি হাতটা, বর্ণনাটা এরকম, সে মাদুর গোটাচ্ছে এবং সেটা বিভৎস, আর কোনো বডি পার্ট নেই, নাথিং। তো এইটা দেখে আর কি প্রচন্ড মানে ভয় পেয়ে যায়, এবং সেটা উনি অজ্ঞান হয়ে যায়, চিৎকার করে, স্বাভাবিক ব্যাপার সেটা। তো সবাই আসে, এসে ওনাকে জল টল দেওয়া হয়, ঠিকঠাক করা হয়। তারপর মানে উনি ব্যাপারটা সবার সঙ্গে শেয়ার করেন যে ওই তার রুমের মধ্যে যে শুয়ে পড়ছে কাঁথা টাথা নিয়ে। তো তার রুমটা হইতেছে গিয়ে ওই ইসের ওই ডোবার পাশে জানলা আছে। তো ওই আপনার ওই যখন শুইছে তখন ওই তার নাম ধরে ডাকতেছে, এই নিচে আয়, তারপরে এই দরজা খোল, হ্যাঁ এই আমি তোরে নিতে আসবো, এই ধরনের কথা বলতেছে। তারপরে যেমন মানে খুব খারাপ অবস্থা, 1 সপ্তাহ পর্যন্ত জ্বর ছিল। তারপরে সে হুজুর দেখানো হয়, ডাক্তার দেখানো, ওষুধ খাওয়ার পরেও ভালো হয় না। তারপরে কবিরাজের কাছে নিয়ে যাওয়া, হুজুরের কাছে নিয়ে যাওয়া হয়। তো হুজুর আর কি বিষয়টা শোনার পরে বলে যে ওই ছাদের মধ্যে তাকে রাত্রিবেলা যেতে নিষেধ করছে, কারণ ওই ছাদের মধ্যে যে জিনিসটা চলাফেরা করে সেটা প্রায় আপনার ওই 300 বছর বয়স ধরে এটা এই জায়গায় দেখা যাবে, এটা রাস্তা, হ্যাঁ এটা ডোবাইতে থাকে আর কি, ডোবাটাতে থাকে, অনেক পুরানো ডোবাটার মধ্যে থেকে ওইখান দিয়ে অনেক দূরে যায়। তো এই রাস্তার মধ্যে মধ্যরাত্রের বেলা ওই রাস্তার মধ্যে পড়ে গেছিল। তোর কপালটা ভালো ছিল যে ওনার কাছে ওই যে ওই লাইটারটা ছিল, না হলে ওনারে ওই শেষ করে ফেলতো ওই দিনই। তো উনি এরপরে থেকে আর ওই যায় না, ওই ছাদের উপরে যায় না। তো প্রায় সময়তেই আপনার হচ্ছে ওই যে ডোবা থেকে রাত্রেবেলা ঘুমানোর পরে এই দেখে মানে ওই শব্দটা শুনে, ওই যে তুই কাজটা ভালো করিসনি, তোকে যদি আমি আবার পাই তাহলে তোকে আমি একদম মাটির মধ্যে কেড়ে ফেলবো,
এই ধরনের কথা টথা বলে তারপরেও মাঝে মাঝে আর কি ভয় টয় পায়। তো এই ছিল আমার ঘটনা, ভালো লাগলে শেয়ার করবেন, ধন্যবাদ।